আর কিছু বাকি আছে? একলামশিয়া প্রিয়ক্লামশিয়া কি গায়ে নিতে নাকি? এটা অপশন না? আচ্ছা দেখো 118 নম্বর পেজ, ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং। এখান থেকে ডেফিনেশন, কজ আর ম্যানেজমেন্ট, ডেফিনেশন, কজ এবং ম্যানেজমেন্ট আসে। খুলছে সবাই? কথা বলিও না। দেখো ফার্স্ট হলো ডেফিনেশনটা দেখো, ইট মে বি ডিফাইন্ড অ্যাজ এ স্টেট অফ abnormal uterine bleeding without any clinically detectable organic, systemic and iatrogenic cause। তাহলে এটাকে এমনভাবে ডিফাইন করা যায় যেখানে কি হয় দেখো, অ্যাবনর্মাল ইউটারিন ব্লিডিং। তাহলে ইউটারাস থেকে অ্যাবনর্মাল ব্লিডিং হবে যেটার উইদাউট এনি ক্লিনিক্যালি ডিটেক্টেবল অর্গানিক, সিস্টেমিক অথবা আয়োট্রোজেনিক কজ থাকবে না। আয়োট্রোজেনিক মানে আয়োট্রোজেনিক মানে তিনটা কথা বলছে, অর্গানে কোনো সমস্যা থাকবে না, সিস্টেমিক কোনো ডিজিজ থাকবে না, সাথে আয়োট্রোজেনিক কোনো কারণ থাকবে না। তাহলে আয়োট্রোজেনিক মানে কি? লাগবে না? আয়োট্রোজেনিক বুঝতে হবে তো, কেউ একজন, কেউ না। দেখো আয়োট্রোজেনিক মানে হলো কোনো ড্রাগসের কারণে যদি হয়, তাহলে ড্রাগ কি হইতে পারে, এরকম ব্লিডিংয়ের কারণ হইতে পারে। দেখো অনেক সময় আমরা অ্যান্টিকোয়াগুলেন্টগুলো ইউজ করি, হেপারিন, ওয়ারফারিন, তারপরে ধরো এই ধরনের এটা ইউজ করা হয় সাধারণত ভালভুলার হার্ট ডিজিজ আছে এই ধরনের পেশেন্টগুলোতে। যদি এই ধরনের ড্রাগ ইউজ করে, অথবা ধরো একটা এমআইয়ের পেশেন্ট, আমরা এর এমআইয়ের হওয়ার পরে দেখবা লো মলিকুলার ওয়েট হেপারিন ইউজ করে, অ্যানোক্সাপারিন, যেটা কার্ডিনেক্স নামে, বায়োলেক্সা নামে, এরকম ক্লেক্সেন নামে ইঞ্জেকশন পাওয়া যায়। তাহলে এই ইঞ্জেকশনগুলো আমরা ব্লাড থিনার হিসাবে ইউজ করি, মানে ওই সময় যেন আবার পুনরায় ব্লাড ক্লট হয়ে আবার রিপিটেড যেন এমআই বা স্ট্রোক এরকম কিছু না হয়। তাহলে এই ধরনের ওষুধ যদি কেউ খায় বা নেয় বা ইউজ করে, এর কারণেও কিন্তু এরকম ইউটারাইন ব্লিডিং হইতে পারে। তাহলে ডিইউবি বলার জন্য তার এই কজটা থাকতে পারবে না। মানে যদি এরকম ট্রিটমেন্টের কারণে হয় সেটা ডিইউবি হবে না। সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট অফ করে দিলে তার অ্যাবনর্মাল ইউটেরাস থেকে ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে। তাহলে ডিইউবি হবে ইউটেরাস থেকে অ্যাবনর্মাল ব্লিডিং হবে যেটার ক্লিনিক্যালি ডিটেক্টেবল কোনো অর্গানিক, সিস্টেমিক অথবা আয়োট্রোজেনিক কারণ থাকবে না। ক্লিয়ার? এরপরে দেখো ক্লাসিফিকেশন দেয়া আছে। ক্লাসিফিকেশনে আমরা এটাকে দুইভাবে ভাগ করতে পারি, ওভুলেটরি আর অ্যানোভুলেটরি। পাইছো সবাই? নিচের দিকে আছে। আচ্ছা, ওভুলেটরির ভিতরে দেখো পলিমেনোরিয়া, অলিগোমেনোরিয়া, এগুলা আগেরই পড়া, প্রত্যেকটা বলতে গেলে দেখা যাবে যে লাস্ট পর্যন্ত যাওয়া যাবে না। দেখো পলিমেনোরিয়া, অলিগোমেনোরিয়া, ফাংশনাল মেনোরেজিয়া। 2 নম্বরে দেখো অ্যানোভুলেটরি কেসে 80% কেস মেনোরেজিয়া, সাইক্লিক্যাল গ্ল্যান্ডুলার হাইপারপ্লাসিয়া। দেখো ব্যাপারটা আসলে কি হয়, মেনস্ট্রুয়াল ব্লিডিং এর মতো ব্লিডিং হচ্ছে, সেখানে সাথে ওভুলেশন হচ্ছে কি হচ্ছে না, এটা হলো কথা। যদি ওভুলেশন হয় সেটা হলে ওভুলেটরি, আর যদি ওভুলেশন না হয় সেটা অ্যানোভুলেটরি। শুধু এটা মনে রাখলে হবে, নিচের ডিটেলস লাগবে না। নিচেরগুলো হলো যদি এরকম হয় তখন ব্লিডিংটা কেমন হবে ওইটা বলে দিতেছে। দেখো যদি অ্যানোভুলেটরি হয় মানে ওভুলেশন না হয়, সেক্ষেত্রে ব্লিডিংয়ে হবে মেনোরেজিয়া। মেনোরেজিয়া মানে তো মনে আছে, লাস্ট ক্লাসে না বলছিলাম? আচ্ছা, তাহলে এটা হলো দুই ভাগে ভাগ করতে পারি, ওভুলেটরি আর অ্যানোভুলেটরি। এরপরে দেখো কজেস গুলার নিচে কিউরিসিটির ভিতরে দেয়া আছে, যেটা তোমাদের আসে। তাহলে ডেফিনেশন আসে, কজ আসে, আর লাস্টে ম্যানেজমেন্ট আসবে। পাইছো? তাহলে দেখো কজ অফ প্রাইমারি ডিইউবি, 4টা কজ দেয়া আছে। 1 নম্বরে দেখো সাইকোলজিক্যাল ফ্যাক্টর লাইক স্ট্রেস, ইমোশন। তাহলে সাইকোলজিক্যালি যদি পেশেন্ট আপসেট থাকে সেক্ষেত্রে তার এরকম অ্যাবনর্মাল ইউটারাইন ব্লিডিং হইতে পারে। 2 নম্বরে দেখো এন্ডোমেট্রিয়াল যদি চেঞ্জ হয়, কি হইতে পারে, ডিস্টারবেন্স ইন ইকোসানোয়েড মেটাবলিজম, ডিস্টারবেন্স ইন ফিব্রিনোলাইটিক অ্যান্ড লাইসোসোমাল এনজাইম সিস্টেম অফ এন্ডোমেট্রিয়াম। এগুলা টু ডিপ আলোচনা করার জন্য, তাহলে এই পয়েন্টই বলার দরকার নাই।
যদি পারো শুধু এটা বলতে পারো যে এন্ডোমেট্রিয়াল যদি চেঞ্জ হয়, এখন ইকোসানোয়েড মেটাবলিজম আর লাইসোজোম বা ফিব্রিনোলাইটিক এই পাথওয়ে অনেক ডিপ। এরপরে 3 নম্বরে দেখো ডিফেক্টিভ ভাস্কুলার মরফোলজি। যদি পেশেন্টের ইউটেরাসের যে ব্লাড ভেসেলগুলো আছে সেটার মরফোলজিতে সমস্যা থাকে, ভাস্কুলার ম্যালফরমেশন থাকে, তাহলে প্রাইমারি ডিউবি এক্ষেত্রে কজ বললাম। 1 নম্বরে আছে দেখো সাইকোলজিক্যাল ফ্যাক্টর, পেশেন্ট যদি সাইকোলজিক্যালি আপসেট হয়, স্ট্রেস বা ইমোশন থাকে। গরম লাগতেছে, দাও খুলে দাও। আচ্ছা ফ্যান দাও, ফ্যান দাও, ফ্যান দাও, ফ্যান থাকো, কথা বলে না তোমরা। কি বলতেছিলাম, দেখো প্রাইমারি কজ অফ ডিউবি, প্রাইমারি কজ অফ ডিউবির ভিতরে 3টা কজ দেয়া আছে। এখানে হবে কি, 1 নম্বরে বললাম যে যদি পেশেন্ট সাইকোলজিক্যালি আপসেট থাকে, লাইক স্ট্রেস অথবা ইমোশনে থাকে। 2 নম্বরে এন্ডোমেট্রিয়াল চেঞ্জ, এটা ডিটেলস লাগবে না, পরেরটা মনে রাখবা। দেখো ডিফেক্ট ইন ভাস্কুলার মরফোলজি, পেশেন্টের যদি ইউটেরাইন যে ব্লাড ভেসেলগুলো আছে ওটার মরফোলজিতে সমস্যা থাকে। 4 নম্বরে হলো ইনক্রিজড হেপারিন সিনথেসিস, যদি পেশেন্টের বডিতে অতিরিক্ত পরিমাণে হেপারিন তৈরি হয়। একটু আগেই বললাম যদি ভালভুলার হার্ট ডিজিজ থাকে তাদেরকে আমরা এই হেপারিন ওয়ারফারিন মুখে ওষুধ হিসেবে দেই। তাহলে যদি কোনো পেশেন্টের নিজের বডিতে হেপারিন অতিরিক্ত তৈরি হয় তাহলে তার ওষুধ খাওয়া লাগতেছে না, এমনিতে এটা তৈরি হচ্ছে অতিরিক্ত, তাহলে সেক্ষেত্রে পেশেন্টের ব্লিডিংয়ের সমস্যাটা থাকতে পারে। তাহলে প্রাইমারি ডিউবির কজ এই 3টা বললেই হবে। এরপরে দেখো মেডিকেলের কিছু কন্ডিশন আছে যেটা অ্যাসোসিয়েটেড থাকে ডিউবির সাথে, মানে ডিউবির পেশেন্টদের অ্যাসোসিয়েটেড এই সমস্যাগুলো থাকতে পারে। 1 নম্বরে দেখো পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এটা কি? তাহলে ওভারিতে ডিজিজ হচ্ছে যেখানে অনেকগুলা সিস্ট থাকবে, তাহলে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এরপরে ওইটার ইফেক্ট আলাদা জিনিস। 2 নম্বরে দেখো ওবেসিটি, তাহলে পেশেন্টের ওয়েট অনেক বেশি হবে। তারপরে হাইপার অ্যান্ড্রোজেনিজম, তারপরে 4 নম্বরে আছে অ্যাড্রেনাল ডিজিজ, 5 নম্বরে আছে থাইরয়েড ডিজিজ, 6 নম্বরে আছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা। তাহলে কয়েকটা মেডিকেল কন্ডিশন ডিউবির পেশেন্টের সাথে অ্যাসোসিয়েটেড থাকবে। ফার্স্ট অফ অল পেশেন্টের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ থাকতে পারে, তার মানে পেশেন্টের ওভারিতে অনেকগুলা সিস্ট থাকতে পারে। আর যদি এরকম কোনো পেশেন্টের থাকে তাহলে তার অ্যাসোসিয়েটেড অন্য কিছু সিমটম থাকে, তখন ওইটাকে আমরা বলি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। যদি শুধু সিস্ট থাকে তখন এটাকে আমরা বলি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। 2 নম্বরে দেখো ওবেসিটি, পেশেন্টের যেসব পেশেন্টের ডিউবি আছে মোস্ট অফ দ্য টাইম তারা ওভারওয়েট হয়, এর বাইরে তার অ্যান্ড্রোজেনের পরিমাণ বেশি হইতে পারে, এটাকে বলে হাইপার অ্যান্ড্রোজেনিজম। অ্যান্ড্রোজেন হরমোন আসে হলো অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে, তাহলে ওই হরমোনের পরিমাণ যদি বেশি থাকে সেক্ষেত্রে তার অ্যাসোসিয়েটেড ডিউবি থাকতে পারে। 4 নম্বরে দেখো অ্যাড্রেনাল ডিজিজ, অ্যাড্রেনাল গ্ল্যান্ডে যদি কোনো ডিজিজ হয় সরাসরি। 5 নম্বরে থাইরয়েড ডিজিজ, এটা তো কমন, সবাই জানোই। ব্লিডিংয়ের মানে একটা কমন কারণগুলোর ভিতরে একটা হলো অ্যাড্রেনাল হরমোনগুলার যদি অ্যাবনর্মালিটি হয়, এই জন্য মোস্ট অফ দ্য পেশেন্টকে দেখবা এই থাইরয়েড প্রোফাইল করতে দেয়, এবং অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে থাইরয়েড হরমোন অ্যাবনর্মাল থাকে, কারো ক্ষেত্রে কম কারো ক্ষেত্রে বেশি, এটা হইতে পারে। এরপরে লাস্টে আছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা, এটা হলো এটা খাওয়ার রিলেটেড ইটিং ডিসঅর্ডার এটা। আচ্ছা যাই হোক, মেইন ব্যাপার হলো ডিউবির ক্ষেত্রে পেশেন্টের অর্গানের সমস্যা থাকবে না, সিস্টেমিক কারণ থাকবে না, আবার সাথে ড্রাগস রিলেটেড মানে আয়োট্রোজেনিক কোনো কারণ থাকবে না। এটা 2 রকমের হয়, ওভুলেটরি অ্যানওভুলেটরি, মানে যখন এই ব্লিডিংটা হবে তখন কোনো কোনো ক্ষেত্রে ওভুলেশন হইতে পারে, কখনো নাও হইতে পারে। ওভুলেশন হয় এরকম হলো 20% কেস, অ্যানওভুলেটরি তখন হলো 80% কেস, মানে মোস্ট অফ দ্য টাইম যখন ব্লিডিং হয় তখন সাথে কোনো ওভুলেশন হয় না।
কজগুলোর ভিতরে 3টা কজ মনে রাখতে হবে। সবচেয়ে কমন কারণ হলো পেশেন্ট যদি সাইকোলজিক্যালি আপসেট থাকে, ইমোশনের কারণে হইতে পারে। 2 নম্বরে মনে রাখতে পারো যে পেশেন্টের ইউটেরাসের যে ব্লাড ভেসেলগুলো আছে, ব্লাড ভেসেলে যদি ডিফেক্ট থাকে বা ম্যালফরমেশন থাকে। লাস্ট অফ অল, যদি এন্ডোজেনাস হেপারিন সিনথেসিস মানে বডির ভিতরে যদি নিজে থেকে হেপারিন তৈরি হওয়ার যে পরিমাণ সেটা বেড়ে যায়, সেক্ষেত্রে পেশেন্টের এরকম ব্লিডিং হইতে পারে। এরপরে ওরা বলে দিছে ডিউবির পেশেন্টের সাথে আরও কিছু জিনিস অ্যাসোসিয়েটেড থাকে। 1 নম্বরে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, মানে এদের মোস্ট অফ দ্য টাইম ওভারি যদি চেক করা হয় দেখা যায় যে ওভারির ভিতরে অনেকগুলো সিস্ট থাকে। 2 নম্বরে পেশেন্টের ওয়েট অনেক বেশি থাকে। 3 নম্বরে দেখো হাইপার অ্যান্ড্রোজেনিজম, একটু আগে বললাম অ্যান্ড্রোজেন হরমোনের পরিমাণ বেশি হবে। এরপরে যেখান থেকে এই হরমোনটা তৈরি হয়, অ্যাড্রেনাল গ্ল্যান্ডে ডিজিজ থাকতে পারে, থাইরয়েডের ডিজিজ হইতে পারে, লাস্ট অফ অল অ্যানোরেক্সিয়া নার্ভাসা থাকতে পারে। ক্লিয়ার সবার? তাহলে কোন থাইরয়েড ডিজিজে ব্লিডিং বেশি হয়, হাইপোথাইরয়েড না হাইপার থাইরয়েড? বলো। থাইরয়েডের ডিজিজ তো 2টা ধরা যায়, হয় হাইপো হয়ে যাবে অথবা হাইপার হবে। তাহলে কোন সময় ব্লিডিং বেশি হয়, কোনটাতে কমন ব্লিডিং? হাইপারে বেশি। এক গ্রুপ হাইপো বলো, এক গ্রুপ হাইপার বলো, তাইলে হয়ে যাবে, 2টা কভার হয়ে যাবে। জয় বলো, কোনটাতে বেশি ব্লিডিং হবে, হাইপো না হাইপার? হাইপার। হাইপোথাইরয়েডে ব্লিডিং বেশি হয়, হাইপারে ব্লিডিং কম। এটা কমন হলেও ব্লিডিং কম হবে। আর হাইপোথাইরয়েডের ক্ষেত্রে এক্সেসিভ ব্লিডিংটা কমন। 2টাতেই হইতে পারে, তবে মোস্ট অফ দ্য কেস মানে যদি এরকম ব্লিডিং হয়, থাইরয়েড ডিজিজ সাসপেক্টেড থাকে, তাহলে মনে রাখতে হবে এটা হাইপো হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা যাই হোক, বসো। এরপরে দেখো, এগুলো লাগবে না, ওবেসিটি অ্যাসোসিয়েটেড, ওবেসিটির কারণে কেন হয়, অ্যানোবুলেশন হলে কেন হয়, এগুলোর দরকার নাই। দরকার হলো 3টা কজ মনে রাখবা, অ্যাসোসিয়েটেড কন্ডিশনগুলো বলবা, ক্লাসিফিকেশনটা বলে দিবা। এরপরে দেখো ম্যানেজমেন্টের ক্ষেত্রে ফার্স্ট হলো পেশেন্টের হিস্ট্রি। পাইছো সবাই? 119 নাম্বার পেজ নিচের দিকে। হিস্ট্রি শেষ করার পরে পড়া নিব, সাইন সিমটম এগুলো বলার বন্ধ হয়ে গেছে। দেখো এরপরে হলো এই জন্য এটা দিই না, ধরো এখন ইচ্ছা মতো ধমকাইতাম, এখন এটার জন্য এটাতে দেখতেছে যে সবাই ধমকাইতেছে, এটা সবাই দেখবে, বুঝো নাই? ধরো এটা না দেওয়ার একটা কারণ হলো তোমাদেরকে চিল্লানোও যায় না, পচানোও যায় না। কিছু জিজ্ঞাসা করলে মনিটর গুলারে প্যারা দিতাম, এটা এখন দিতে পারতেছি না। ধরো স্বাভাবিক ব্যাপার, এই ক্লাসের ভিতরে হিমিউলেট হইলে অনেকে হয়তো এটা দেখতে পারে, তাহলে এটা একটা ফান হিসাবে পরে বলতে পারে, পরে যেন এম্বারেসিং সিচুয়েশন সব ক্লাসে থাকবে লিমিটেড, পরে বাইরে যেন কেউ এটা নিয়ে এম্বারেস করতে না পারে। আর সবচেয়ে ভালো হইতো যেটা আমি বলছিলাম, যদি নিজেদের ব্যাচ গ্রুপগুলোতে নিজেরা রাখো সেটা ভালো হয়। আচ্ছা যাই হোক, ফ্যান মনে হয় আরেকবার বন্ধ করে দাও। কারণ এই ফ্যানের সাউন্ডে এত জোরে কথা বললে আমার গলা থাকবে না। দেখো ডিউবি খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ এইগুলা খুব কমনলি পাওয়া যায়। দেখো হিস্ট্রির ভিতরে নেওয়ার সময় পেশেন্টের এজ কেমন থাকবে, কোন এজে ডিউবির সমস্যাটা বেশি হবে। দেখো কমন ইন 2 এক্সট্রিমস অফ লাইফ, হয় খুব আর্লি এজে হবে অথবা লেটার স্টেজে হবে।
ইউজুয়ালি হয় হলো লেটার স্টেজে, মানে শেষ বয়সে, মোর দেন 40-50 ইয়ার্স। এরপরে 2 নম্বরে দেখো প্যারিটি, নালিপ্যারা সামটাইম অ্যাসোসিয়েটেড উইথ অ্যান ওভুলার ডিউবি। ইউজুয়ালি কমন হইল প্যারাসোমেন, মানে যাদের কয়েকটা বাচ্চা হয়েছে, ডেলিভারি হয়েছে, তাদের ক্ষেত্রে এর পরবর্তীতে লেটার স্টেজে এটা কমন। কিন্তু নালিপ্যারা মানে যাদের এখনো ডেলিভারি বা বাচ্চা কাচ্চা হয় নাই, তাদের ক্ষেত্রেও অ্যানোবুলার ডিউবি থাকতে পারে। তাহলে ডিউবি একটু আগে বললাম 2 রকমের হইতে পারে, ওভুলার আর অ্যানোবুলার। যেখানে ওভুলেশন হবে ব্লিডিং এর সাথে, এটা ওভুলার। আর নালিপ্যারা পেশেন্টের ক্ষেত্রে ইউজুয়ালি অ্যানোবুলার ডিউবি হইতে পারে। 3 নম্বরে দেখো দি স্টেটমেন্ট অফ দি এক্সেসিভ ব্লিডিং ইজ অ্যাসেসড বাই, তাহলে কেমন ব্লিডিং হইতেছে এটা আমি কিভাবে অ্যাসেস করব? জিজ্ঞেস করতে হবে নাম্বার অফ প্যাড ইউজড, প্যাসেজ অফ ক্লটস, ডিউরেশন অফ ব্লিডিং, কয়বার চেঞ্জ করা লাগছে, তারপরে কোনো চাকা গেছে কিনা, এরপরে হলো কতক্ষণ ধরে বা কয়দিন ধরে যাচ্ছে, এটা হলো ডিউরেশন অফ ব্লিডিং। এটা দিয়ে হিস্ট্রি নিব ব্লিডিং এর প্যাটার্ন সম্পর্কে। 4 নম্বরে দেখো মেনস্ট্রুয়াল হিস্ট্রি নিতে হবে, মেনস্ট্রুয়াল সাইকেল ব্যাপারে জিজ্ঞেস করতে হবে। ইন ডিউবি সাইকেল মে বি ফ্রিকুয়েন্ট শর্টার দ্যান 21 ডেজ অর লঙ্গার দ্যান 35 ডেজ। তাহলে ইউজুয়াল যে সাইকেল ওইটার চাইতে হয় শর্ট হয়ে যাবে অথবা অনেক লং হবে, 21 দিনের কম হইতে পারে অথবা 35 দিনের বেশি। এরপরে মেনস্ট্রুয়াল ফ্লো সম্পর্কে জিজ্ঞেস করতে হবে, এক্সেসিভ না স্ক্যান্টি, পরিমাণে বেশি হচ্ছে না কমে যাচ্ছে। এরপরে হলো স্প্যাজমোডিক ডিসমেনোরিয়া। ডিসমেনোরিয়া মানে তো জানো পেইনফুল মেনস্ট্রুয়েশন, আর ওই সময় যে পেইনটা হবে সেটা স্প্যাজমোটিক, মানে স্প্যাজম টাইপ, মানে হবে হঠাৎ করে টান পড়লে যেটা হয় আর কি। তাহলে এই ডিসমেনোরিয়ার সময় স্প্যাজমোডিক ডিসমেনোরিয়া হচ্ছে কিনা এটা জিজ্ঞেস করা যায়। এটা খুব একটা না, মেনস্ট্রুয়াল হিস্ট্রিতে লাগবে হলো ডিউরেশন, সাথে ব্লিডিং এর যে প্যাটার্ন এটা জানতে হবে, এক্সেসিভ অতিরিক্ত হচ্ছে না পরিমাণে কম। এরপরে দেখো 5 নম্বরে কন্ট্রাসেপটিভ হিস্টরি, এটা খুব দরকার। এনি ওরাল অর ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ অর আইইউসিডি, কারণ এটা একটা কারণ হইতে পারে। মোস্ট অফ দ্য টাইম ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ যারা ইউজ করে তাদের মেনস্ট্রুয়েশন ইরেগুলার হয়, দেখা যায় যে 2-3 মাস পর পর, 4 মাস পর পর হইতে পারে, অথবা আইইউসিডির ক্ষেত্রে তাদের এই ব্লিডিং এর চান্স বেশি থাকে। এরপরে দেখো 6 নম্বর ড্রাগ হিস্ট্রি লাইক অ্যান্টিকোয়াগুলেন্ট, কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ সে পাচ্ছে কিনা। হার্টের পেশেন্ট, স্ট্রোকের পেশেন্ট, এরকম যদি ডিজিজ থাকে তারা এই ধরনের ওষুধগুলা খায়, তাহলে এরকম কোনো ওষুধ খাচ্ছে কিনা এটা জিজ্ঞেস করে নিতে হবে। 7 নম্বরে দেখো ওয়েট চেঞ্জ, কোল্ড অর হিট টলারেন্স ইন্ডিকেট থাইরয়েড ডিসঅর্ডার, তাহলে থাইরয়েড আছে কিনা থাইরয়েডের হিস্ট্রি নিতে হবে। ওয়েটের পরিবর্তন হয়েছে কিনা, হাইপো হলে ওয়েট বাড়বে, হাইপার হলে ওয়েট কমবে। কোল্ড অথবা হিট ইনটলারেন্স কোনটা ভাল লাগে, হাইপার হলে তার কাছে ঠান্ডা ভাল লাগবে, গরম সহ্য করতে পারবে না। হাইপো হলে তার কাছে সবসময় ঠান্ডা ভাল লাগবে, গরম সহ্য করতে পারবে না, উল্টা বলছে। তারপরে হলো এগুলা দিয়ে ইন্ডিকেট করবে হলো থাইরয়েডের ডিসঅর্ডার আছে কিনা, যদি থাকে সেই অনুযায়ী ইনভেস্টিগেশন দিতে হবে। 8 নম্বরে দেখো ফ্যামিলি হিস্ট্রি, ফ্যামিলিতে টিউবারকুলোসিসের কোনো হিস্ট্রি আছে কিনা, তাহলে সেক্ষেত্রে একটা কজ হইতে পারে যে তার এন্ডোমেট্রিয়াল টিবি হয়েছে, সেখান থেকে এক্সেসিভ ব্লিডিং হচ্ছে। এরপরে 9 নম্বরে দেখো অ্যাবনর্মাল ব্লিডিং ফ্রম এনি ইনজুরি সাইট, যেমন এপিস্টেক্সিস হইতে পারে, গাম ব্লিডিং এর ক্ষেত্রে। এইসব কেসে পেশেন্টের কোনো কারণে এক্সেসিভ ব্লিডিং হয়েছে কিনা, মানে আসল কথা হলো তার কোনো ব্লিডিং ডিসঅর্ডার আছে কিনা জিজ্ঞেস করে নিতেছি। যদি থাকে তাহলে তার নাক দিয়ে রক্ত পড়তে পারে, তারপরে কোনো জায়গায় কেটে গেলে সেখান থেকে বেশি ব্লিডিং হইতে পারে, অথবা গাম থেকে ব্লিডিং হইতে পারে যদি তার আসলে ব্লিডিং ডিসঅর্ডার থাকে। এরপরে দেখো মেডিকেল ডিজিজ লাইক লিভার ও রেনাল ডিজিজ, সাধারণত এই কন্ডিশনগুলোতে এরকম এক্সেসিভ ব্লিডিং হইতে পারে, মেইনলি লিভার ডিজিজ। লিভার ডিজিজের ক্ষেত্রে ক্লটিং ফ্যাক্টর যেগুলা, লিভার অসুস্থ থাকবে, ক্লটিং ফ্যাক্টরগুলো সিনথেসিস করতে পারবে না, এই জন্য হইতে পারে। এরপরে দেখো 11 নম্বরে এনি ইমোশনাল আপসেট অর সাইকোসেক্সুয়াল প্রবলেম শুড বি এলিসিটেড ট্যাক্টফুলি, যদি ফ্যামিলিয়াল ডিসহারমোনি থাকে, কোনো কারণে সাইকোলজিক্যালি আপসেট থাকে, অ্যাবিউজের হিস্ট্রি থাকে, তাহলে সেক্ষেত্রে এই পেশেন্টগুলোর এই প্রবলেম অ্যারাইজ করতে পারে, মানে এই ব্লিডিংয়ের হিস্ট্রি দিতে পারে। তাহলে হিস্ট্রিতে এই কয়েকটা জিনিস জানতে হবে, অন্তত থাইরয়েডের ব্যাপারটা, ড্রাগসের ব্যাপারটা, আর ইনজেক্টেবল বা যেগুলা কন্ট্রাসেপটিভ যে হিস্ট্রি, এটা খুব ভালো করে নিতে হবে। এরপরে দেখো এক্সামিনেশন, যে পেশেন্টের ব্লিডিং হচ্ছে তার জেনারেল এক্সামিনেশন ভালো করে করতে হবে, অ্যাপিয়ারেন্স দেখতে হবে,
পেল হয়ে গেছে কিনা না নর্মাল আছে, কারণ ব্লাড লসের উপর বেসিস করে তার এনিমিয়া প্রপোর্শনেট অথবা ডিসপ্রপোর্শনেট কিনা। 2 নম্বরে বিল্ড এবং নিউট্রিশন দেখতে কেমন, ধরো ওবেজ, অ্যাভারেজ, আন্ডার নিউট্রিশন, এটা দিয়ে থাইরয়েডের কন্ডিশন অ্যাসেস করা যাবে। তারপরে হলো এনিমিয়া চেক করে তারপরে ব্লাড লাগবে কিনা সে ব্যাপারে ডিসিশন নিতে হবে। থাইরয়েড গ্ল্যান্ডটা যদি দেখে সন্দেহ হয় এনলার্জ হয়ে গেছে কিনা তাহলে ধরে এক্সামিন করে দিতে হবে। এরপরে দেখো পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন, এটাও ইম্পর্টেন্ট, মাস আছে কিনা। অনেক সময় ফাইব্রয়েড যদি বড় হয়ে যায় 12 উইক সাইজের উপরে হয় তাহলে অ্যাবডোমেনে পাওয়া যেতে পারে, অ্যাবডোমেনে কোনো টেন্ডারনেস আছে কিনা, ঠিক আছে, এগুলো চেক করে দিতে হবে। অনেক সময় ওভারিয়ান টিউমার, এটা টুইস্টেড থাকতে পারে, ওইটার পেইন নিয়ে আসতে পারে। পেলভিক এক্সামিনেশন, তাহলে ফার্স্টে পার স্পেকুলাম এক্সামিনেশন, স্পেকুলাম দিয়ে দেখলে দেখবে সার্ভিক্স ইজ ইউজুয়ালি হেলদি লুকিং, তাহলে সার্ভিক্সটা হেলদি থাকবে। অনেক সময় সার্ভিক্স ব্রড থাকতে পারে। বায়োম্যানুয়াল এক্সামিনেশন করলে মানে হাত দিয়ে দেখলে নর্মাল স্লাইটলি ব্লাল্কি ইউটেরাস পাওয়া যেতে পারে, নট লঙ্গার দ্যান 12 উইকস, নন টেন্ডার, মোবাইল, ফর্নিক্সগুলো ফ্রি থাকবে, বাট ওভারিস মেবি পালপেবলি এনলার্জ থাকতে পারে। তাহলে কয়েকটা জিনিস দেখবে, তোমার দেখার সুযোগ নেই বা দেখলেও বুঝতে পারবে না। তাহলে যদি পার স্পেকুলাম এক্সামিনেশন করি তাহলে সার্ভিক্স হেলদি থাকবে। বায়োম্যানুয়াল এক্সামিনেশন করলেই আমরা ইউটেরাস সম্পর্কে আইডিয়া নেই, উপরে হাত। আর এটা দিয়ে আমরা ধরো কয়েকটা জিনিস দেখবো, ইউটেরাসটা বাল্কি কিনা, তার ফর্নিক্সগুলো ফ্রি আছে কিনা, সাইডে তোমার ওভারির সাইজ কেমন, পালপেবল কিনা, এই জিনিসগুলো দেখা হয়। টেন্ডারনেস আছে কিনা এটা তো এমনি বোঝা যায়। এরপরে দেখো পার রেক্টাল এক্সামিনেশন, রেক্টাল মিউকোজাটা ফ্রি আছে কিনা, এটা ইম্পর্টেন্ট। যদি ক্যান্সার কেউ সাসপেক্ট করে তাহলে দেখা যাবে যে এই বায়োম্যানুয়াল এক্সামিনেশন করার সময় পেশেন্টের পেইন হবে, ব্লিডিং হইতে পারে। এরপরে যদি এটা মেটাস্টাসিস হয়ে যায় তখন সেটা ফার্স্টে যাবে হলো সাইডের জায়গাগুলোতে, ইউটেরাস, ভ্যাজানাল ক্যানেলের পিছনেই আছে রেকটাম। যদি এখানে কোনো ক্যান্সারাস কোনো লিশন থাকে এটা যদি ছড়াইতে যায় তাহলে ফার্স্টেই তার আশেপাশের জায়গাগুলোতে ছড়াবে, এই জন্য রেকটাম চেক করে দিতে হবে। ইনভেস্টিগেশনে দেখো সব রুটিন ইনভেস্টিগেশনগুলো, ব্লাডের কমপ্লিট ব্লাড কাউন্ট করাইতে হবে যেখানে সব কাউন্টগুলো বলে দিবে। এর পাশাপাশি পেশেন্টের ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, প্রথমবিন টাইম আর অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম মানে এপিটিটি করে নিতে হবে। হরমোনগুলা চেক করতে হবে, T3, T4, TSH, যদি এর বাইরে করতে হয় তাহলে ফলিকুল স্টিমুলেটিং হরমোন, লিউটেনাইজিং হরমোন আর প্রোল্যাকটিন লেভেল, এই হরমোনগুলো চেক করতে হবে। এরপরে দেখো ক্রিয়েটিনিন, ডায়াবেটিসের স্ক্রিনিং, টিউবারকুলিন টেস্ট, চেস্ট এক্সরে, আলট্রাসোনোগ্রাফি ও লোয়ার অ্যাবডোমেন এবং পেলভিস। তাহলে অ্যাসোসিয়েটেড ডিজিজগুলা বাদ দেওয়ার জন্য আমরা এগুলা করতে হবে। দেখো থাইরয়েড করলে থাইরয়েডের সমস্যা দেখলাম, অন্য হরমোনগুলা সমস্যা যদি থাকে যেমন TSH, প্রোল্যাকটিন, এগুলাতে সমস্যা থাকতে পারে, এগুলা চেক করে দিল। এর বাইরে দেখো ব্লিডিং ডিসঅর্ডারের জন্য ব্লিডিং টাইম, ক্লটিং টাইম এগুলা দেখতেছে, টিউবারকুলিন টেস্ট করতেছে পেশেন্টের কোনো টিবির হিস্ট্রি আছে কিনা এটা দেখার জন্য, আর লোয়ার অ্যাবডোমেনের আলট্রাসোনোগ্রাফি করতেছে যে আলাদা কোনো মাস আছে কিনা, ধরো ফাইব্রয়েড ইউটেরাস থাকতে পারে, তারপর ওভারিগুলার ভিতরে টিউমার থাকতে পারে অথবা সিস্ট থাকতে পারে, যেটা প্রথমে বললাম পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ অ্যাসোসিয়েটেড থাকে। এই জিনিসগুলো আছে কিনা এটা বাদ দেওয়ার জন্য ইনভেস্টিগেশন শেষ। এরপরে দেখো স্পেশাল ইনভেস্টিগেশন শুধু এই কেসের জন্য, ডায়াগনোসিস করার জন্য ডিএনসি করা যাইতে পারে, করে স্যাম্পলটা বায়োপসির জন্য পাঠাবে। 2 নম্বরে দেখো হিস্টেরোস্কোপি। হিস্টেরোস্কোপিতে হবে কি, এটা হলো ডাই দিবে, ডাই দিয়ে ছবি উঠাবে, এটা হলো হিস্টেরোস্কোপি। 3 নাম্বার হলো প্যাপ স্মিয়ার, একটা কি বলে কাঠির মতো যেটার মাথায় ব্রাশের মতো আর কি, এটা দিয়ে স্যাম্পল নিয়ে এটা টেস্টের জন্য পাঠায়। তাহলে প্যাপ স্মিয়ার, কলপোস্কোপি এত কিছু লাগবে না, সার্ভাইকাল বায়োপসি করা লাগবে না। স্পেশাল ইনভেস্টিগেশনে ডায়াগনস্টিক ডিএনসি, প্যাপ স্মিয়ার বললেই হবে। ল্যাপারোস্কোপি করতে হলে অপারেটিভ প্রসিডিওর, পেশেন্টের আর্থিকভাবে হইতে হবে। ল্যাপারোস্কোপি, ফ্যানগুলো দাও তো আসলেই গরম, ঠান্ডা না চলে আসছিল।
এপিটিটি হলো অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম। অ্যাক্টিভেটেড পার্শিয়াল PARTIAL পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম। থ্রম্বোপ্লাস্টিন টাইম। এ পর্যন্ত বোঝা গেছে কিছু? এই পর্যন্ত কোনো কথা কনফিউশন বা প্রশ্ন আছে কিনা? এই পর্যন্ত কোনো কনফিউশন আছে কিনা? বুঝি নাই? কি বলছো? মানে কেয়ারফুলি এটা ইভ্যালুয়েট করতে হবে যে পেশেন্ট ইমোশনালি আপসেট অথবা সাইকোসেক্সুয়াল কোনো প্রবলেম আছে কিনা, এটা খুব কেয়ারফুলি অ্যাসেস করতে হবে। সোজা কথা হলো টেকনিক খাটায় এই কথাটা বের করে আনতে হবে। হইছে পড়া? হইছে পড়া? ধরবো? বুঝি না। হিস্টেক্টমি অপারেশনে এটা ডিপেন্ড করে। যদি ওভারি হেলদি থাকে তাহলে শুধু ইউটেরাস ফেলে দিবে, টিউবগুলো বন্ধ করে দিবে, ওভারির জায়গায় থাকবে। যদি মেটাস্টাসিস হয়ে যায় বা এরকম কিছু থাকে, ওভারিয়ান কোনো মাস থাকে বা অ্যাডেশন হয়ে যায়, তখন সেক্ষেত্রে রেডিক্যাল করে, মানে টিউব সহ ওভারি সহ ফেলে দিবে। পারবে না? নালিপ্যারা মানে হলো যার এখনো কোনো বাচ্চা কাচ্চা হয় নাই, কোনো ডেলিভারি হয় নাই। প্যারা মানে বুঝো না? প্যারার গ্র্যাভিডে মনে নাই? প্যারা মানে হলো নাম্বার অফ
প্যারাগ্রাভিটা মনে নাই? প্যারা মানে হলো নাম্বার অফ ডেলিভারি, আর গ্র্যাভিটা মানে নাম্বার অফ কনসেপশন, কয়বার প্রেগনেন্ট হয়েছে। তাহলে নালি প্যারা মানে নাল মানে হলো 0, যে যার একবারও ডেলিভারি হয় নাই। মাল্টি মানে হলো যার মোর দ্যান 1 টাইম বাচ্চা ডেলিভারি হয়েছে। নালি প্যারা আর প্রাইমি এক বলা যাবে, কারণ প্রাইমি মানলি তো হলো তার এখনো ডেলিভারি হয় নাই, এটা কনসিভ করছে। নালি প্যারা মানে হলো তার এখনো ডেলিভারি হয় নাই, তাহলে বলা যাবে। ইউজুয়ালি এখনো একবারও বাচ্চা হয় না, এরকমগুলোই হলো নালি প্যারা। কয়েকবার বাচ্চা, হ্যাঁ সাইক্লিক। দেখো প্রত্যেকটা মেনস্ট্রুয়াল সাইকেলে হরমোনের ইফেক্টের কারণে এন্ডোমেট্রিয়ামটা কি হয়, চেঞ্জ হয় না? একটা স্টেজে এসে এন্ডোমেট্রিয়ামটা সব ফুলে ওঠে, সিক্রেটরি ফেজে যায়, গ্ল্যান্ডগুলো বড় বড় হয়, ওইটাই হলো সাইক্লিক গ্ল্যান্ডুলার হাইপারপ্লাসিয়া। আর কোনোটা? এটা এখানে আছে, ওই পেজে যাও, এই পেজে যাও, এই পেজে দেখো, উপরের দিকে দেখো, ডায়াবেটিসের পরে অ্যাসোসিয়েটেড কন্ডিশনের পরেই লেখা আছে কেন অ্যানোভুলেটরি ফেজে এটা হয়। পাইছো? এই 2 নম্বর পয়েন্টে বক্সে দেয়া আছে, দেখো যে কেন অ্যানোভুলেটরি ফেজে এই জিনিসগুলো হয়, ওবেসিটি থাকলে কেন হয়। এটা বুঝাইতে আমার খবর হয়ে যাবে, যদি বুঝতে চান নিজে পড়ে নাও। পড়া হয়েছে সবার? গাম ব্লিডিং? না না, গাম ব্লিডিং মানে হলো মুখের মাড়ি থেকে রক্ত পড়ে যে। এবার আবার অফ করে দাও 5-7 মিনিটের জন্য। এত সাউন্ড হয়? বলো, কে বলবা? কে বলবে? কেউ বলবে না? পড়া কার পড়া হয়েছে? মনিটর? আচ্ছা থাক, আজকে সবার সামনে হিউমিলেট করার দরকার নাই। দেখো পড়া ধরবো না, ট্রিটমেন্টে যাও। পড়া হয়েছে না একবার? খুলো, নিচের দিকে দেয়া আছে দেখো, প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট, জেনারেল ট্রিটমেন্ট, মেডিকেল ম্যানেজমেন্ট। জেনারেল ট্রিটমেন্টে বেড রেস্ট, অ্যাসিউরেন্স, এই হাবিজাবি এগুলো পড়ে নিবা। মেডিকেল ম্যানেজমেন্টটা দেখো, মেডিকেল ম্যানেজমেন্টটা 2 ভাবে করা যায়, হরমোনাল, নন হরমোনাল। দেখো নন হরমোনালের ভিতরে মানে উইদাউট হরমোন কিভাবে ম্যানেজ করা যায়। কমপ্লেইন কি পেশেন্টের? পেশেন্টের কমপ্লেইন কি? পেশেন্ট কি বলতে পারবে তার ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং? তাহলে পেশেন্টের কমপ্লেইন থাকবে হলো এক্সেসিভ ব্লিডিং, সেটা সাইক্লিক্যাল হইতে পারে, এসাইক্লিক্যাল হইতে পারে। তারপরে সাথে হ্যাঁ পেইন, স্পাজমোটিক পেইন হইতে পারে, স্পাজম হবে। এরপরে দেখো স্পাজম মানে হলো মোচড়ানো। আচ্ছা দেখো নন হরমোনাল ট্রিটমেন্টের ভিতরে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিটর মানে সোজা কথা এনএসআইডি, মেফেনামিক অ্যাসিড, এই পেইনটা কমানোর জন্য। 2 নম্বরে দেখো অ্যান্টি ফিব্রিনোলাইটিক এজেন্ট, এগুলা এজেন্টের নাম লেখা লাগবে না, শুধু তোমরা মেফেনামিক অ্যাসিড, ট্রানএক্সামিক অ্যাসিড এরকম দিলেই হবে। তাহলে নন হরমোনাল ট্রিটমেন্টের ভিতরে যেহেতু পেশেন্টের ব্যথা হচ্ছে, পেইন কমানোর জন্য আমরা এনএসআইডি ইউজ করতেছি। এক্ষেত্রে ইউজ বলতেছে হলো চাইলে কেউ মিফেনামিক অ্যাসিড ইউজ করতে পারবে, এটা হলো 1 নাম্বার। 2 নম্বরে দেখো যেহেতু এক্সেসিভ ব্লিডিং কমানোর জন্য আমরা ট্রানএক্সামিক অ্যাসিড ইউজ করতেছি, যে নামে হোক। এরপরে দেখো হরমোনাল ট্রিটমেন্ট পাইছো? দেখো এবার সিমটোমেটিক ম্যানেজমেন্ট শেষ, এখন হলো হরমোনাল ট্রিটমেন্ট দিতে হবে। 11টার মতো অপশান আছে, পাইছো? দেখো সবচেয়ে কমনলি ইউজড, ওয়াইড স্প্রেড ইউজ হলো নরএথিস্টেরন অ্যাসিটেট। এখানে একটা এইচ উঠে নাই, টি এর পরে, TH, নরএথিস্টেরন অ্যাসিটেট।
তাহলে এটা নরমেন্স নামে সবচেয়ে কমন, এক্সেসিভ ব্লিডিং এর ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি ব্যবহার করে। আচ্ছা, এর বাইরে দেখো মেড্রোক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট, এটা ইনজেকশন নামে ইউজুয়ালি ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ হিসাবে ইউজ করা হয়, এটা ইউজ করা যেতে পারে, ট্যাবলেট আকারেও পাওয়া যায়। এরপরে দেখো প্রোজেস্টিন রিলিজিং আইওসিডি, মানে কন্ট্রাসেপটিভ ডিভাইস ইউজ করবে যেখান থেকে প্রোজেস্টেরন রিলিজ হবে, নাম হলো LNG-IUS, পাইছো তো? ইউজুয়ালি এটা ইউজ করা হয় না এরকম এক্সেসিভ ব্লিডিং এর ভিতরে। এরপরে দেখো ডাইড্রোজেস্টেরন, এটাও ইউজ করতে দেখি নাই কখনো। ইকুইন কনজুগেটেড ইস্ট্রোজেন, এটাও খুব একটা ইউজ করা হয় না, ইউজ করা হয় হলো কম্বাইন্ড ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, মানে দুইটা একসাথে থাকবে, মানে কম্বাইন্ড পিল যেগুলা, OCP। এরপরে দেখো 19 নরস্টেরয়েড ডেরিভেটিভ জেস্টিনন, ইউজ করতে দেখি নাই। 8 নাম্বার হলো ডানাজল, এটা অনেক ইউজ হয়। এটা হলো 17 আলফা ইথিনিল টেস্টোস্টেরন, এটা অনেক রেগুলার ইউজ হয়। ডানামেট নামে ক্যাপসুল আকারে 100 মিলিগ্রাম পাওয়া যায়, এটা রেগুলার ইউজ হয়। এরপরে দেখো মিফেপ্রিস্টোন, তাহলে কনফিউশন যেন না হয়, আগেরটা ছিল মিফেনামিক অ্যাসিড আর এটা হলো মিফেপ্রিস্টোন। এরপরে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যানালগ আর ডেসমোপ্রেসিন, এগুলো দেওয়ার আগে অবশ্যই ওই ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটেনাইজিং হরমোন, এগুলোর লেভেল দেখা লাগে। চোখ বন্ধ করে ট্রিটমেন্ট দেওয়া ম্যাক্সিমাম টাইম পেশেন্ট তো ইনভেস্টিগেশন করাবে না, সেই ক্ষেত্রে সেফ চয়েস হলো 1 নাম্বারটা নরথেস্টেরন অ্যাসিটেট, তারপরে হলো 6 নাম্বারটা কম্বাইন্ড ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, এরপরে হলো ধরো 8 নাম্বারও ইউজ করা যায় ডানাজল, যেটা অনেক কিছুই তো থাকবে, কমনলি প্র্যাকটিসে এগুলো বেশি ব্যবহার করা হয়। এরপরে দেখো সার্জিক্যাল ম্যানেজমেন্ট, একটা পেশেন্টের এক্সেসিভ ব্লিডিং হইতেছে, কি করবে? 1 নম্বরে হলো ইউটেরাইন কিউরেটেজ, কিউরেট করে দেখা যাইতে পারে ডায়াগনস্টিক ডিএনসি করার সময় যে যদি ব্লিডিংটা বন্ধ হয়। 2 নম্বরে এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন, এগুলো আসলে কিছু করা হয় না, ফার্স্টে ওষুধ দিয়ে ট্রাই করা হয়, আর যদি না হয় তাহলে হিস্টেক্টমি, মানে অপারেশন করে ইউটেরাসটা ফেলে দিব, ব্লিডিং যেখান থেকে হচ্ছে সোর্সটাই বের করে দিলাম, এটাই হলো ম্যানেজমেন্ট। বাকিগুলো যদি পরীক্ষার জন্য মনে রাখতে চাও মনে রাখতে পারো ইউটেরাইন কিউরেটেজ আর এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন, এটা পারবা না? শেষ, ফ্যান দাও।